ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ম অনুযায়ী এই কারাগারের সার্বিক দায়িত্বে থাকবে কারা কর্তৃপক্ষ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস ভবন নম্বর ৫৪কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সোমবার আবারও জানান, আইন অনুযায়ী সরকার অস্থায়ী কারাগার যে কোনো জায়গায় করতে পারে, তবে পুলিশ আসামিদের গ্রেপ্তার করার ২৪ ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। গুমের মামলায় গত ৮ অক্টোবর শেখ হাসিনা ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক ও র্যাবে কর্মরত সামরিক কর্মকর্তা সহ ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর শনিবার সেনা সদরের ব্রিফিংয়ে জানানো হয়, পরোয়ানাভুক্তদের মধ্যে চাকরিরত ১৫ সামরিক কর্মকর্তাকে সেনা হেফাজতে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা পরোয়ানাটা তামিল করবেন, কাউকে গ্রেপ্তার করবেন, তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে, এমপি হোস্টেল হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। উপসামরিক সচিব কর্নেল রাজীবকে নির্দেশ দেন তিনি। বর্তমানে কর্নেল রাজীব বিদেশে পলাতক। ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, এই সংক্রান্ত একটি অডিও রেকর্ড পাওয়া গেছে, তবে এতদিন শেখ হাসিনার কণ্ঠ শনাক্ত করা গেলেও অপর প্রান্তের কর্মকর্তাকে শনাক্ত করা যায়নি। অবশেষে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা যায় তিনি ছিলেন উপসামরিক সচিব কর্নেল রাজীব। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। এটি সরাসরি সম্প্রচার করা হয়। প্রথম দিনে আওয়ামী লীগ আমলের গুম, খুন ও নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর। জানান, রোববার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের সময় প্রসিকিউশনের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলা হয়। বিচার বাধাগ্রস্ত করতেই এই হামলা বলে জানান তিনি। প্রসিকিউটররা জানান, রাষ্ট্র আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করতে ৭ থেকে ৮ দিন সময় লাগতে পারে। এরপরেই মামলাটি রায়ের অপেক্ষায় থাকবে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। ঢাকা সহ সারা দেশে ৪৮টি জেলায় ছাত্র জনতার উপর আক্রমণ করা হয়। ৪৮টি জেলায় শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার উড়িয়ে ড্রোন দিয়ে শনাক্ত করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শতাধিক ছাত্রকে হত্যা করা হয়। এটা হচ্ছে 18 জুলাই। 17 জুলাই প্ল্যান করলো, 18 জুলাই থেকে ডেডলিয়েস্ট হামলা শুরু হলো, হেলিকপ্টার ব্যবহার শুরু হলো। এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। বেশিরভাগ আসনেই মনোনয়ন প্রত্যাশী একাধিক যোগ্য প্রার্থী থাকায় আগামী নির্বাচনে বাছাই নিয়ে ব্যাপক বিচার বিশ্লেষণ করতে হচ্ছে বিএনপিকে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যাতে প্রার্থী না হন সে বিষয়ে থাকবে দলের কঠোর বার্তা। তবে প্রার্থী বাছাই চূড়ান্ত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরেই। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। গণতন্ত্রে ফেরার বহুল কাঙ্ক্ষিত ওই নির্বাচনের প্রার্থী হওয়ার দৌড়ঝাঁপ শুরু হয়েছে আরও অনেক আগে থেকেই। ৩০০ আসনের বেশিরভাগেই বিএনপির হয়ে ভোট করতে ইচ্ছুক একাধিক যোগ্য প্রার্থী। একক প্রার্থী ঘোষণার আগ পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় সক্রিয়। তবে মনোনয়ন প্রতিযোগিতা যেন নির্বাচনের সময় দলকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলে সে বিষয়ে সতর্ক বিএনপি। দ্বন্দ্ব এড়াতে কেন্দ্র থেকে তৃণমূলে দেয়া হচ্ছে বিশেষ বার্তা। যেসব আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি বা প্রার্থিতা নিয়ে বিরোধ, এমন এলাকাগুলোতে প্রার্থী বাছাইয়ে সতর্ক বিএনপির নীতি নির্ধারকরা। প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে, শুধু 2 জন নয়, অনেক আসনে আমাদের 5-7 জন 10 জন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা করছি জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা
মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন নেতাকে এলাকাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দলের একক প্রার্থী নিশ্চিত করতে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথাও বলছেন। জনগণ মনে করে বিএনপির জন্যে এটা সুদিন, বিএনপির জন্য অত্যন্ত পজিটিভ ইতিবাচক একটি পরিস্থিতি। সে কারণে আমাদের কিন্তু প্রার্থীও বেশি হবে এবং তারা যার যার এলাকায় তাদের প্রার্থীপদ ঘোষণা দেওয়ার জন্য চেষ্টা করছে। আমাদের নেতাদের মধ্যে কে সবচাইতে জনপ্রিয় এটার আমরা যাচাই করব। আমরা যাকে প্রার্থী দিলে পাশ করার সম্ভাবনা বেশি থাকে তাকে আমরা প্রার্থী করব। দল যাকে মনোনয়ন দেবে দলের স্বার্থে সবাইকে সেই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার পরামর্শ দিচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭১-এর চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার কথা থাকলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তা নষ্ট করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মত বিনিময় শেষে এ কথা বলেন তিনি। ফখরুল আরও বলেন, পিয়ার পদ্ধতি বোঝে না জনগণ, তাই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আগামী সংসদকে দিতে হবে। সোমবার রাজধানীর গুলশানে খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি নেতারা। সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলবে তার বিএনপি। আমরা যে বাংলাদেশকে অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে। এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার কারণ জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। এই সময় পিয়ার পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিয়ারে যাবেন, জনগণ যদি মনে করে যে পিয়ারে যাবে, আর তা নাহলে এখন পিয়ার দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। বিএনপি ক্ষমতায় গেলে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সব ধর্মের অনুসারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে বলেও জানান তিনি। ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করেছে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা কলেজে শিক্ষক হেনস্থার প্রতিবাদে আগামীকাল সারা দেশের সরকারি কলেজে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ৩ দিনের মধ্যে দেওয়ার দাবিতে সোমবার শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের একটি অংশ। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে শিক্ষক শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে বলছেন শিক্ষা গবেষকরা। রাজধানীর ৭টি কলেজকে বিলুপ্ত করে সম্প্রতি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে এর পক্ষে বিপক্ষে শিক্ষার্থীরা আন্দোলন করছে। সোমবার ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক বহাল রাখা এবং কলেজে স্বকীয়তা রক্ষার দাবিতে বিক্ষোভ কর্মসূচি দেয় শিক্ষার্থীদের একটি অংশ। আরেক অংশ ৭ কলেজের প্রজ্ঞাপন ৩ দিনের মধ্যে দেওয়ার দাবিতে কর্মসূচি দেয়। এ সময় ঢাকা কলেজে শিক্ষকদের সাথে প্রজ্ঞাপনের দাবি তোলায় শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। শিক্ষকরা অভিযোগ করেন, কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেছে আন্দোলনকারীরা। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদেরও মারধর করা হয় বলে অভিযোগ তাদের। দেখি শহীদ মিনারের সামনে ধস্তাধস্তি চলছে, টানা হেঁচড়া চলছে আমাদের শিক্ষকদের সাথে ছাত্রদের। কয়েকজন মার খেয়েছে, অল্প হলেও মার খেয়েছে। এটা আমরা কেউ আশা করিনি। এটা আমাদের আশার কি বলবো, বড় ভাইদের কাছে এটা আমরা আশা করিনি। পরবর্তীতে ঢাকা কলেজে বাকি কলেজের শিক্ষকরা এসে সমাবেশ করে। 14-10 মঙ্গলবার সকল সরকারি কলেজ ও অন্যান্য অফিসে অবস্থান করে সর্বাত্মক কর্মবিরতি ও কারাবাস ধারণ। এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের একটি অংশ। শিক্ষকরা আমাদের সাথে না থেকে শিক্ষকরা আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই যে ৭ কলেজ নামক যে একটা আমাদের যে অভিশাপ, এই অভিশাপের ক্ষোভে আমরা আজকে পড়ার টেবিল রেখে আমরা এখন কোথায়? আমরা এখন রাজপথে।
7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে গোজামিল বলছেন শিক্ষা গবেষকরা। তারা বলছেন কলেজগুলোর স্বকীয়তা বজায় রেখে বিশ্ববিদ্যালয় করা হোক। এটা আসলে যারা করেন আমার ধারণা তারাও নিজেরাও পরিষ্কার না। তো বিশ্ববিদ্যালয়ের চিন্তা চেতনার সাথে আসলে এই জিনিসগুলো যায় না, যে সকালবেলা ইন্টারমিডিয়েট পড়ানো হবে, দুপুর পর থেকে বিশ্ববিদ্যালয়, তো এগুলো যায় না আসলে। তো এই ওভারঅল আমি বলবো যে একটা লেজেগোবর অবস্থা। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে শিক্ষক শিক্ষার্থীরা এখন মুখোমুখি অবস্থানে বলছেন তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 6 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম বাড়ানো হয়েছে 13 টাকা, আর 3 টাকা বাড়ানো হয়েছে খোলা সয়াবিন তেলে। সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 189 টাকা থেকে বেড়ে 195 টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিনের দাম 3 টাকা বাড়িয়ে 177 টাকা এবং পাম তেলের দাম 13 টাকা বাড়িয়ে 163 টাকা নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। এছাড়া 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 945 টাকা। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ। বলেন, উপদেষ্টারা টাকা লুট করেননি, তাই পালানো বা সেফ এক্সিটেরও দরকার নেই। এছাড়া সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের কার্যক্রম সরকার আপাতত এগিয়ে নেবে না বলেও জানান উপদেষ্টা। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এর গেজেট অনুযায়ী দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক 5 দলের নেতারা। এবার প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদ্রাসার দাওরা হাদিস সনদপ্রাপ্তদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে ডিও লেটার দেওয়া হয়েছে বলে জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এ সময় জানান, সঙ্গীত শিক্ষকের বিষয়টি নিয়ে যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি এই সরকারের সময়ে বাস্তবায়িত হচ্ছে না। সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা, এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না। যে সমস্ত কওমি মাদ্রাসার ছাত্রের দাওরা হাদিসের সনদ আছে, ওনাদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে নিলে তারা ধর্ম, বাংলা এগুলো খুব ভালো করে পড়াতে পারবেন। উপদেষ্টা জানান, নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বর্তমান সরকার। বলেন, সেফ এক্সিটের প্রশ্নই আসে না, কারণ উপদেষ্টারা কোনো টাকা লুট করেননি। তো আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি, এটা আমাদের কত বড় সফলতা। একটা নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই, আর আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই। আগামী হজের নিবন্ধনের সময়সীমা বাড়বে বলেও জানান ধর্ম উপদেষ্টা। আমরা আশাবাদী সময় একটু বাড়তে পারে, ওনারা যদি অ্যালাউ করেন বাড়বে, এটাই আমরা ধরে নিতে পারি। কালকে সৌদি গভর্নমেন্টের সাথে আলোচনা হলেই আমরা এটা বুঝতে পারব। সচিবালয় উপদেষ্টা আরও জানান, কয়েক বছরে 990 হজ এজেন্সির হজ ও ওমরা বাবদ আটকে থাকা প্রায় 38 কোটি টাকা সৌদি আরব থেকে ফেরত আনা হয়েছে। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 16 অক্টোবর। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই তথ্য জানিয়েছে। এবছরের 26 জুন এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় 19 আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় 21 থেকে 31 আগস্ট পর্যন্ত। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবছর সারা দেশে মোট 12,51,111 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 10,55,000 শিক্ষার্থী পরীক্ষা দেন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম 86,000 এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 1,09,000-এর বেশি পরীক্ষার্থী অংশ নেন। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 233 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 857 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে এবছর হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55,416 জনে। এবছর আক্রান্ত সবচেয়ে বেশি 15,000
866 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে। মৃত্যু হয়েছে 76 জনের। এছাড়া গত 24 ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2 এবং উত্তর সিটিতে 1 জন মারা গেছেন। অন্যদিকে এই সময় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী 163 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 145 এবং উত্তর সিটিতে 138 জন আক্রান্ত হয়েছেন। রাত 12টায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। শেষ দিনে ভোটারদের আকর্ষণ করতে নানাভাবে চেষ্টা করেন প্রার্থীরা। বেশিরভাগের প্রতিশ্রুতি ছিল যাতায়াত, খাবার এবং আবাসন সংকটে নিরসন নিয়ে। ভোটের আগ মুহূর্তে ভোটারদের মাঝেও উৎসাহ বেড়েছে। শেষ মুহূর্তের প্রচারণায় ঘাম ঝরানো ব্যস্ততা। সোমবার সকাল থেকেই ক্যাম্পাসের প্রধান প্রবেশপথ, বিভিন্ন ফ্যাকাল্টি ও বিভাগের সামনে লিফলেট বিতরণ করেন প্রার্থীরা। ব্যতিক্রমী পন্থা আর সাজে ভোটারদের আকর্ষণের চেষ্টাও ছিল লক্ষণীয়। ক্যাম্পাসে তো সাজ মুখরিত দেখিনি, এই প্রথম দেখা হচ্ছে, ভালোই লাগছে। সবাই প্রচারণায় ব্যস্ত। যত সমস্যা আছে ক্যাম্পাসের, বিশেষ করে ফিল্টারগুলো, এরকম যেগুলা ব্যবস্থা সব যাতে সমাধান করে, ওই রকম মানে যোগ্য প্রার্থী যাতে হচ্ছে, যোগ্যজনই যাতে হচ্ছে যে আসে। প্রার্থীদের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি আর কর্মপরিকল্পনা জানানো হয়েছে ভোটারদের। বিশেষ করে যাতায়াত, খাবার আর আবাসন সংকট নিয়েই বেশি আলোচনা। পুজোর ছুটির আগে এবং পরে ছুটিতে আমরা প্রচারণা চালিয়েছি। তো শিক্ষার্থীদের সাথে আমাদের বেশ কয়েকবার করে প্রতিনিয়ত দেখা হয়েছে শাটলের রাস্তায়। তো আমরা শেষ মুহূর্তে তাদের সাথে আবার দেখা করে একটু শুভেচ্ছা বিনিময় করে নিতে চাচ্ছি। যারা প্যানেল আছে তাদের জন্য একটু সুবিধা, তাদের প্যানেলে প্রচারণায় একজন করলে অনেকজন হয়ে যায়, কিন্তু যারা স্বতন্ত্র তারা তো এককভাবে প্রচারণা করতেছে, শেষ মুহূর্তে সবার কাছে সম্ভব না। যাদের সম্ভব সবার কাছে যাচ্ছে, সবাই আশ্বস্ত করছে। এদিকে দ্রুত ফলাফল প্রকাশ, নিরাপত্তা বাড়ানো, বহিরাগত প্রবেশ ঠেকানো সহ বেশ কিছু দাবি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেন অনেকে। আমরা দেখেছি ভোট নিয়ে যে আমরা কয়েকটি দাবি তুলেছিলাম, এর মধ্যে অমোচনীয় কালির ব্যবহার, এটা যেন অবশ্যই নিশ্চিত করা হয়। এরপর আমরা বলেছি যে অল টাইম যে সিসিটিভি ক্যামেরা এবং প্রজেক্টর চালু রাখার কথা বলা হয়েছে, এটা যেন নিশ্চিত করা হয়। 15 অক্টোবর নির্বাচনে 4 স্তরের নিরাপত্তার কথা জানিয়েছে প্রশাসন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।